আলেমদের প্রত্যাশা কি? আলেমদের প্রত্যাশা কি? আমি তো আর সব আলেমদের প্রতিনিধি না যে সবাই আমাকে দায়িত্ব দিচ্ছে আমি সবার প্রত্যাশা বলে দিব। তবে আমার ধারণা ওলামা একরামের প্রত্যাশা, সর্বস্তরের মানুষের যে প্রত্যাশা রয়েছে সেটা আসলে পরিমাণে অনেক বেশি না, যদি আমাদের সমাজের সমস্যা অনেক বেশি। মোটা দাগে মানুষ, এদেশে মানুষের আবেগ অনেক বেশি, যার কারণে মানুষ অনেক বেশি চায় না। অল্প কিছুতেই বাঙালি অনেক খুশি হয়ে যায়। আর কিচ্ছু না করে যদি শুধুমাত্র এদেশে দুর্নীতিটা দূর করে ফেলতে পারে কেউ, তাহলে আমার মনে হয় এদেশে মানুষের আর অন্য কোনো বিষয়ে দুঃখ খুব একটা থাকবে না। যদি দুর্নীতি মুক্ত সমাজে কোথাও কোনো টাকা লাগবে না, মামুখালো লাগবে না, আইহালো লাগবে না, সবার জন্য একরকম নিয়ম থাকবে, এটা যদি করা যায়, অর্থাৎ অবিচার, বৈষম্য, জুলুম, চাঁদাবাজি, ঘুষ, এগুলোকে যদি জাদুঘরে পাঠিয়ে দেওয়া যায়, এগুলো যদি করতে দেওয়া না হয়, জিরো টলারেন্সে যাওয়া হয়, এটা যদি প্রতিষ্ঠা করা যায়, আমার মনে হয় এই সরকারের কাছে, নতুন সরকারের কাছে মানুষের এর চাইতে আরো অনেক ডিমান্ড আছে, কিন্তু এর চাইতে বড় ডিমান্ড আমার মনে হয় আরেকটা নাই। দেখুন, আমি প্রায় সময় বলি 50 বছরের বেশি সময় হয়ে গেছে আমরা দেশটাকে স্বাধীন করেছি, আমাদের বাবারা চাচারা স্বাধীন করেছেন। তো 50 বছরের বেশি হওয়ার পরও এই দেশে এতগুলো সরকার আসছে গেছে, কোন সরকার এদেশের মানুষের খাবার, মুখের খাবার এবং পানীয়টাকে নিরাপদ করতে পারে নাই। পৃথিবীর বিভিন্ন দেশে আপনারা যাবেন, যারা বিভিন্ন দেশে গেছেন, আপনি পানি পান করবেন, পানি পানের যে ব্যবস্থাপনা একটা রাষ্ট্রে সব জায়গায় আছে, 100% সেফ, নিশ্চিন্তে আপনি পানি পান করতে পারবেন। আমরা যখন বাইরে যাই, আমাদের দেশে দোকানে গেলে, মুদি দোকানে গেলে একটা কেকের প্যাকেট, একটা বনের প্যাকেট বা একটা আপনার ফাস্টফুড আইটেম, এটা মুখে দিতে আমরা 10 বার চিন্তা করি। আর রাস্তার পাশে যে সমস্ত চটপটি বানায়, এটা বানায়, এগুলো খাইতে আমাদের 10 বার চিন্তা হয় যে না জানি কি দিয়ে রাখছে, না জানি কিভাবে তৈরি করছে, তাই না? নিরাপদ খাদ্য, নিরাপদ পানীয়টুকু, মানে শুধু একটু পানি পান করবে মানুষ, এইটুকু নিরাপদ 50 বছরে কোনো সরকার করতে পারে নাই। কিন্তু আপনি বাহিরে যাবেন, অবাক হয়ে যাবেন, থাইল্যান্ডের রাস্তা রাস্তা যে আপনার স্ট্রিট ফুড আছে, 100% টেনশন মুক্ত ভাবে আপনি খেতে পারবেন, কোনো টেনশন নাই যে এগুলো অন্তত হেলদি। হালাল হারাম এর ব্যাপার আছে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু একেবারে টেনশন মুক্ত হেলদি, অর্থাৎ এটা তারা নিশ্চিত করছে কেউ কোনোভাবে এগুলোতে কোনো অন্যায় করতে পারে না। আর আমাদের এখানে পুলিশে কিছু টাকা দিয়ে দিতে পারলে সব হালাল, আর পুলিশে টাকা না দিলে হালাল জিনিসও কি হারাম হয়ে যায়, দৌড়ের উপরে থাকা লাগে। তো এই পরিস্থিতির অবসান হওয়া দরকার। 50 বছরের বেশি হয়ে গেলেও আমাদের পরে যারা স্বাধীন হয়েছে সে সমস্ত দেশে আমাদেরকে চাকর হিসাবে নেওয়ার জন্য আমাদের মন্ত্রীরা গিয়া ধর্ণা দিয়ে বসে থাকা লাগে যে আমাদের দেশে কিছু চাকর হিসাবে নেন, অন্তত ভিসা দেন। এটা আমাদের জন্য লজ্জা। এই ব্যর্থতা এদেশের সাধারণ মানুষের না, এই ব্যর্থতা এদেশের রাজনীতিবিদদের, এই ব্যর্থতা এদেশের যারাই যখন সরকারে আসছে তাদের, যত সরকার আসছে, আমি নির্দিষ্ট কারণ করে বলছি না, এই ব্যর্থতা তাদের সবার। আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, খনিজ সম্পদ নাই, অনেক কিছু নেই, আমরা জানি, কিন্তু এদেশের মানুষের মধ্যে প্রচন্ড কর্মস্পৃহা আছে। আমি 10 বছর প্রবাসে ছিলাম, আমি জানি, আমি কাছে থেকে দেখেছি, অন্য অনেক দেশি মানুষের চাইতে বাংলাদেশি প্রবাসীরা কাজের প্রতি অনেক বেশি আন্তরিক। এবং মিডিল ইস্টে আপনি সৌদি আরবে, দুবাইতে দেখবেন যে কফিলরা, মালিকরা বাঙালি লোককে বেশি খোঁজে, কারণ বাঙালি কাজের ব্যাপারে খুব সিরিয়াস, তারা খুব পরিশ্রমী হয় অন্য দেশের তুলনায়। তো এদেশের মানুষকে সঠিকভাবে গাইড করে এদেশে আরো অনেক উন্নতি করা যেত। আমি একটা কথা প্রায় সময় বলি, জানি না এটা কতটা সবাই একমত হবেন, সেটা হলো যে এই দেশে যতটা উন্নতি হয়েছে আমাদের, ততটা উন্নতির পেছনে সাধারণ মানুষের অবদান আছে। প্রবাসীদের রেমিটেন্স আছে, ব্যবসায়ীদের ব্যবসায়িক উদ্যোগ আছে, গার্মেন্টস সেক্টর অবদান আছে, সাধারণ মানুষের অবদান আছে। সরকারগুলোর আসলে সেখানে উল্লেখযোগ্য, ছোটখাটো তো আছেই, উল্লেখযোগ্য কোনো ম্যাসিভ লেভেলের অবদান সরকারের, কোনো সরকারেরই, বরং দুর্নীতির মাধ্যমে, অপশাসনের মাধ্যমে আমরা যতটুকু পিছিয়ে আছি, এগুলো সবগুলো ভাগে যোগে সব সরকারই কম বেশি করছে, সোজা কথা। অতএব নতুন সরকারে যারা আসছে, আমার মনে হয় তাদের প্রতি যে ডিমান্ডগুলো আছে, ভিতরে 1 নম্বর হলো সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যাপারে এই দেশে মানুষ খুব কনসার্ন। আশেপাশের অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে সংখ্যালঘু নির্যাতন তাদের তুলনায় অনেক কম হয় আলহামদুলিল্লাহ, কিন্তু সেটাকে আরো আমরা কমে আনতে চাই, আনা উচিত আমাদের। সে ব্যাপারে সচেষ্ট থাকার পাশাপাশি এদেশের সংখ্যা লঘিষ্ঠ মানুষ বা যেই ধর্মের মানুষ সবচেয়ে বেশি মুসলমান, তাদের চিন্তা চেতনা, তাদের বিশ্বাস, ধ্যান ধারণা যেন সরকারের সিদ্ধান্ত, তাদের কথায় কাজে যেন প্রতিফলিত হয়। এদেশে মানুষ কথায় কথায় বিসমিল্লাহ বলে, কথায় কথায় আল্লাহর নাম বলে, এখন এদেশের শাসন যারা করবেন তাদের মুখে যদি সেগুলো না আসে, তাহলে সেটা কখনো জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হতে পারে না। অতএব প্রথমত তাদের কাছে আমাদের চাওয়া হলো, আলেম সমাজ বা আমার একজন আলেম হিসাবে আমার চাওয়া হলো,
যে সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যাপারে আলহামদুলিল্লাহ এদেশে মানুষ খুবই দায়িত্বশীল, সহাবস্থানে বিশ্বাসী। এদেশে দাঙ্গা বলতে যেটা বোঝায় ধর্মীয় দাঙ্গা, আশেপাশে সব দেশে হলেও এদেশে আলহামদুলিল্লাহ কখনো উল্লেখযোগ্য সেরকম কোনো দাঙ্গা হয়নি। ছোটখাটো যে ঘটনাগুলো ঘটছে সেগুলো কমাতে হবে, সচেষ্ট থাকতে হবে। তার পাশাপাশি সংখ্যাগরিষ্ঠ মানুষ যে মুসলমানরা আছে তাদের চিন্তা চেতনা, তাদের আদর্শ বিশ্বাস, এটার প্রতিফলন যেন সরকারের সকল কাজে কর্মে পদক্ষেপে হয়, এ ব্যাপারে তাদেরকে সতর্ক থাকতে হবে। দ্বিতীয়ত যে প্রত্যাশা তাদের কাছে সেটা হলো জুলুম, চাঁদাবাজি, পেশি শক্তির যে অপব্যবহার, এটার কারণে যে আমরা অতিষ্ঠ, সে বিষয়টাকে তারা যেন দূর করতে পারে। ধরুন আমাদের সমাজে এই যে জুলুম, চাঁদাবাজি, এগুলোর কারণে কি হয় আপনারা সবাই জানেন। একটা সবজি উৎপাদন করে যে গ্রামের কৃষক, ওই বেচারা সেটার যে দাম পায়, শহরে আসার পর সেটা যে বিক্রি হয়, এখানে গ্যাপ বা ব্যবধানটা আকাশ আর পাতাল। কৃষক হয়তো কেজি 2 টাকা, 3 টাকা, 5 টাকা পাচ্ছে, আর ঢাকা এসে সেটা বিক্রি হচ্ছে 40 টাকা, 50 টাকা, 60 টাকা। এত বড় গ্যাপ কেন হচ্ছে? আমরা সবাই জানি কেন হচ্ছে। চাঁদাবাজির কারণে হচ্ছে। রাস্তা রাস্তা ট্রাক থামায়া থামায়া চাঁদাবাজি, সব পর্যায়ে আড়তে চাঁদাবাজি। এই চাঁদাবাজি করা মানুষদের সংখ্যা তো অনেক বেশি না। যদি কোনো সরকার সিরিয়াস হয় যে আমরা এগুলো বন্ধ করব, তাহলে কৃষকও বেশি দাম পাবে, আবার ভোক্তাও অনেক বেশি দামে কিনতে হবে না, একটা ভারসাম্য ভাব আসবে। অতএব এই যে কোনো মূল্যে জুলুম, চাঁদাবাজি এবং পেশি শক্তির অপব্যবহার এটা বন্ধ করতে হবে। এটা হলো একটা বড় প্রত্যাশা। দেখুন ঢাকা শহরে আপনি মহাখালী যদি যান, কখনো কখনো কারণ বাজার ফ্লাইওভারের এখানে দেখি, আপনারা খেয়াল করেছেন বিশেষ করে মহাখালীতে এটা আমার চোখে বেশি পড়েছে, আরো অন্য জায়গাতেও আছে। আমি তো সব দিকে আমার মুভমেন্ট থাকে না, তো এই সাইডে আমার মুভমেন্ট বেশি। আমি দেখেছি যে মহাখালী যে বাস টার্মিনালটা আছে, ওটার আশেপাশে রাস্তার ধারে দেখবেন আপনারা বড় বড় বাসগুলো পার্কিং করে রাস্তার উপরে রেখে দেন। সন্ধ্যা সারাদিন ট্রিপ মেরে এসে সন্ধ্যার পরে পার্কিং করে, সকাল পর্যন্ত পার্কিং থাকে। এখন আপনি রাত 8টা 9টা বাজে যদি ওই রোডে যান, দেখবেন বিশাল জ্যাম। কেন জ্যাম হয়েছে? কারণ রোডের অর্ধেক 3 লাইন পার্কিং। 3 লাইন কি করছে? বাস পার্কিং করে ধুয়ে দিছে, সকাল পর্যন্ত এটা পার্কিং এ থাকবে। তো জনগণের ট্যাক্সের টাকা রাস্তা হয়েছে, যেই বাস কোম্পানি ব্যবসা করতেছে, এটা কি তার পার্কিং এর জন্য আমরা টাকা দিয়ে রাস্তা তৈরি করেছি? কোটি কোটি টাকা দিয়ে তুমি বাস কিনতে পেরেছো, তোমার বাস রাখার জন্য পার্কিং এর জায়গার ব্যবস্থা কেন করতে পারো নাই? পারে নাই এই জন্য যে এখানে সে গায়ে রাখার বিনিময়ে এখানে যারা দেখবে, দেখভাল করবে, চাঁদাবাজি, এগুলো এত দুর্লভ হয়ে গেছে যে এটা সমাজের রক্ষণ হয়ে গেছে।